যুদ্ধের ময়দানে ইরানকে কাবু করা সম্ভব হলো না। এখন তারা অর্থনৈতিক যুদ্ধের একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। আমেরিকা তাদের ২ টা জাহাজ জব্দ করেছে, আটক করে রেখেছে। তার জবাবে ইরান এখন ২ টি জাহাজ হরমুজ প্রণালী থেকে আটক করে তাদের বন্দরে নিয়ে গেছে। ইরানের জন্য এটা অস্তিত্বের লড়াই। কাজেই আপনি যখন আপনার অস্তিত্বের জন্য লড়াই করছেন, তখন কিন্তু আপনার সহ্য ক্ষমতা সাধারণ সময়ের চেয়ে অনেক, অনেক বেশি থাকে। যতক্ষণ এই যুদ্ধ চলতে থাকবে, ততক্ষণ এই ইরানের এই বিরোধীরা রাস্তায় নামবে না। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো চর্চা সংলাপে। আজকের অতিথি বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মুস্তফা। সাবির মুস্তফা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। যুদ্ধবিরতির সীমা বাড়াবেন না বলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সীমা বাড়ালেন এবং বললেন যে ইরান আলোচনার প্রস্তাব না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চলবে। এর মধ্য দিয়ে কি তিনি আরেক দফা পিছু হটলেন? পিছু তো হটলেন বোঝা যাচ্ছে, কারণ এই যুদ্ধবিরতি এক্সটেন্ড করার আগে তিনি হুমকি দিয়েছিলেন যে যুদ্ধবিরতি তিনি বাড়াবেন না এবং বোমা বর্ষণ শুরু হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগের মতো তিনি এই ধরনের অনেক কিছু বলেন, তারপর আবার এক কদম পেছনে ফিরে আসেন। তো সবাই আশঙ্কা করছিল বা আশা করছিল, এটা আপনি কোন দিক থেকে দেখবেন সেটার উপর নির্ভর করে, যে তিনি যে হুমকি দিচ্ছেন সেই হুমকি তিনি বাস্তবায়ন করবেন না। তো সেটাই হয়েছে। তিনি এখন বলছেন যে যুদ্ধবিরতি চলবে, কিন্তু যুদ্ধবিরতিটা এইবার অনির্দিষ্টকালের জন্য চলবে, কোনো সময়সীমা দেননি। অর্থাৎ তিনি জিনিসটাকে পুরো ঝুলিয়ে রাখছেন যে ইরানকে তাদের প্রস্তাবে রাজি হলেই তারপরেই মানে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তিনি এটা করবেন। কিন্তু তিনি ইরানকে একটা চাপের মধ্যে রাখার জন্য এই সময়ে তাদের বন্দর অবরোধটাও চালিয়ে যাবেন। অর্থাৎ ইরানের কোনো বন্দর থেকে কোনো জাহাজ বাইরে যেতে পারবে না বা কোনো জাহাজ ইরানের বন্দরে যেতে পারবে না। এটা ইরানের জন্য একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে, প্রবল। আমি বলবো যে এটা ছোটখাটো চাপ না, কারণ ইরানের অর্থনীতি বিশালভাবে নির্ভর করে এই সামুদ্রিক বাণিজ্যের উপর। আর একই সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অনেক নতুন আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জাহাজ, বিভিন্ন বিমান সংস্থার উপর, এবং বলছে যে অন্য পৃথিবীর যে কোনো দেশ বা যে কোনো প্রতিষ্ঠান যদি এইসব জাহাজ বা বিমান বা প্রতিষ্ঠানের সাথে কোনো লেনদেন করে বা ব্যবহার করে তাদেরকে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উপরেও নিষেধাজ্ঞা জারি করবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতি চালিয়ে যাবে, অন্যদিকে সে ইরানের অর্থনীতিকে একদম গলা টিপে ধরবে, যাতে ইরান তাদের আশা অনুযায়ী ইরান যাতে বাধ্য হয় আলোচনার টেবিলে ফিরে এসে তাদের দাবি অনুযায়ী একটা শান্তি চুক্তিতে সই করতে। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে ইরান এত সহজে নতি স্বীকার করবে। এবং যুক্তরাষ্ট্র আরও বলেছে যে অর্থনৈতিক ক্রোধ বা ইকোনমিক ফিউরি ঘোষণা করেছে। আপনি যে ইরানের সাথে যারাই ব্যবসা করবেন তাদের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হবে। কিন্তু এটি যুক্তরাষ্ট্রের কাছে দায়বদ্ধ না যারা, সেসব দেশ কেন মানবে? যেমন চীন, রাশিয়া বা অন্য কোনো দেশ। না, তারা দায়বদ্ধ না হলেও একদিক থেকে দায়বদ্ধ, বিকজ আপনার বিশ্ব অর্থনীতি অনেকটাই নির্ভর করে ডলারের উপর। কাজে ডলারের যেই ব্যবসা হয় সেই ব্যবসায় কিন্তু আমেরিকার একটা বড় ক্ষমতা থাকে সেই সব ব্যবসার এবং সেই সব প্রক্রিয়ার উপর। কাজেই রাশিয়ার একটা তেল কোম্পানি হয়তো আমেরিকার উপর দায়বদ্ধ না, কিন্তু সেই তেল কোম্পানি যখন কোনো বিনিয়োগ চাইবে বা কোনো আন্তর্জাতিক আর্থিক বাজার থেকে কোনো লোন নিতে চাইবে, তখন কিন্তু এই আমেরিকা নিষেধাজ্ঞা থাকলে কেউ তাকে লোন দিতে চাইবে না, কারণ যেই তাকে লোন দিবে সেই আবার আমেরিকান আরেকটা নিষেধাজ্ঞার কবলে পড়বে। কাজে কেউ তখন অন্যদের সাথে আপনার এই জন্য এটাকে সেকেন্ডারি স্যাংশন বলে, যেটা সরাসরি আমেরিকার সাথে সম্পৃক্ত না, কিন্তু অন্য পথে আমেরিকা অন্য দেশের প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করে বসে থাকবে। কাজেই আপনি বিশ্ব অর্থনীতি এমন ভাবে একে অপরের সাথে সম্পৃক্ত, এবং এখানে আমেরিকান এই ডলারের কারণে, এবং আপনি ধরুন অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান আছে, ভিসা, মাস্টার কার্ড, এগুলো সবই আমেরিকান, এবং এরা আমেরিকান সরকারের নীতি অনুযায়ী চলে।
কাজেই আপনার ভিসা যদি বন্ধ হয়ে যায়, ধরুন বাংলাদেশের কথাই। ভিসা যদি আ বাংলাদেশে আর ব্যবসা না করে, মাস্টার কার্ড যদি বাংলাদেশে আর ব্যবসা না করে, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রেডিট কার্ড সিস্টেমটা কিন্তু ধসে পড়বে। তো এরকম অনেকভাবে আমেরিকা বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে এবং যে কারণে আমেরিকা কারোর উপর নিষেধাজ্ঞা দিলে অন্যান্য দেশ সেই নিষেধাজ্ঞা ভাঙতে চায় না। এবং এটাই আমেরিকা আশা করছে যে ইরানের অর্থনীতি একদম বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তারা তাদের অর্থনীতি এমনিতেই খারাপ অবস্থা ছিল। যুদ্ধের আগেই ইরানের অর্থনীতি খারাপ অবস্থা ছিল। সেখানে মূল্যস্ফীতি খুবই উঁচু ছিল। যুদ্ধের পরে তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আর্থিক, অর্থনৈতিক এবং অন্যান্য অবকাঠামোর। তারপরে যদি এই নিষেধাজ্ঞা আরো জোরদার হয়, তাহলে ইরানের অর্থনীতির অবস্থা মানে এই মুহূর্তে না হলেও আগামী ১-২ মাসের মধ্যে বেশ করুণ অবস্থায় যাবে এবং এটাই যুক্তরাষ্ট্রের আম চিন্তাভাবনা যে এই অর্থনৈতিক চাপের কারণেই সে নতি স্বীকার করবে। কারণ সামরিক মানে ময়দানে, যুদ্ধের ময়দানে ইরানকে কাবু করা সম্ভব হলো না। এখন তারা অর্থনৈতিক যুদ্ধের একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। সেজন্য এটাকে এই 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 অর্থনৈতিক যুদ্ধকে ইকোনমিক ফিউরি, অপারেশন ইকোনমিক ফিউরি হিসেবে তারা আখ্যায়িত করছে। কিন্তু সাবির মুস্তফা, ইউক্রেন যুদ্ধের সময় তো যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের উপরই বাংলাদেশ সহ আ নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু সেটা কি পুরোপুরি কার্যকর হয়েছিল? আমেরিকার নিষেধাজ্ঞা কিন্তু সবসময় কার্যকর হয়। যেমন ধরুন আ রাশিয়ার তেল ব্যবসার উপর একটা নিষেধাজ্ঞা আমেরিকা ইউক্রেন যুদ্ধের শুরুর থেকেই দেয়নি। কিছুদিন মানে গত বছর দিয়েছিল। শুরু করে। যে আ অ্যা রাশিয়ার মানে তেল ব্যবসায়ের উপর। এখন আপনি জানেন যে ভারত আ তাদের বেশিরভাগ তেল রাশিয়া থেকে কিনছিল এবং রাশিয়ার যেই তেল বিক্রি হচ্ছিল তার মধ্যে নাম্বার 1 কাস্টমার ছিল চীন, নাম্বার 2 ছিল ভারত। কিন্তু গত বছরে যেই নিষেধাজ্ঞা দিল আমেরিকা, তারপর কিন্তু ভারতের আম মানে লেনদেন ওই রাশিয়ার তেল কোম্পানিদের সাথে অনেক কমে যায়। অনেক কমে যায়। ভারতের বিভিন্ন তে তেল রিফাইনারি গুলা যেরকম রিলায়েন্স বা আদানির যে রিফাইনারি গুলো আছে, যারা মানে অনেক রাশিয়ার তেল কিনতো কিন্তু গত বছর থেকে তারা তেল কেনা একদমই কমিয়ে দেয়। এইবার এই ইরান যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করে। এই শিথিল করার সুযোগ নিয়ে কিন্তু আবার তারা রাশিয়ার তেল কিনছে। ঠিক বাংলাদেশ যেরকম আপনি হয়তো আমরা দেখেছি পত্র-পত্রিকায় যে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অনুমতি চেয়েছে রাশিয়া থেকে তেল কেনার জন্য। এটা কেন? এটা সেই আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির কারণে না। এটা হচ্ছে রাশিয়ার তেলের উপর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে। সেই নিষেধাজ্ঞা শিথিল হয়েছে এবং সেই শিথিলতার সুযোগ নিয়েই বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে তেল এবং এলএনজি আ গ্যাস কেনার মানে পরিকল্পনা করছে। কাজেই আমেরিকার নিষেধাজ্ঞা কিন্তু খুবই কঠোর হয় এবং আমেরিকায় অনেক লোক নিয়োজিত থাকে। এই কে কোথায় বাণিজ্য করছে, কে এই নিষেধাজ্ঞা ভাঙার চেষ্টা করছে সেগুলো খোঁজখবর তারা নেয় এবং খোঁজখবর নিয়ে তারা কিন্তু ব্যবস্থা নেয়। কাজেই সবাই খুব সতর্ক থাকে সে ব্যাপারে। কিন্তু এই নিষেধাজ্ঞা সত্ত্বেও তো ইরান হরমুজ প্রণালী বন্ধ রেখেছে এবং সেখান থেকে আ চলমান ৩ টি জাহাজ আটকেও দিয়েছে। এটার কারণ হচ্ছে যে ইরান বলছে যে আমেরিকা যতদিন তার বন্দরগুলো অবরোধ করে রাখবে, ততদিন তারা হরমুজ প্রণালী আটকে রাখবে এবং ইসলামাবাদে যাবে না এই ২য় দফা আলোচনার জন্য। কাজেই এখন ইরান আবার একটা অভ্যাস আছে বা তাদের একটা ইতিহাস আছে যে তারা যখন কোনো হুমকি দেয়, সেই হুমকি কিন্তু তারা ক্যারি আউট করে। তারা বাস্তবায়ন করে, তারা পালন করে। এবং কেউ যদি তাদেরকে আঘাত করে, তারা একটা পাল্টা আঘাত সবসময় দিয়ে থাকে। আপনি দেখেন গত কয়েকদিনে আমেরিকা ইরানের ২ টা জাহাজ জব্দ করেছে। একটা কার্গো জাহাজ এবং আজকের খবর ছিল নাকি এটা কালকের খবর ছিল যে একটা তেলবাহী জাহাজ তারা আটক করেছে। এবং আজকেই ইরান হরমুজ প্রণালীতে ৩ টি জাহাজের উপর আক্রমণ চালিয়ে তার ২ টি আপনার তারা এখন বলছে যে তারা এগুলোকে জব্দ করেছে এবং ইরানের বন্দরে নিয়ে গেছে। অর্থাৎ আমেরিকা ২ টা জাহাজ তাদের ২ টা জাহাজ জব্দ করেছে, আটক করে রেখেছে। তার জবাবে ইরান এখন ২ টি জাহাজ হরমুজ প্রণালী থেকে আটক করে তাদের বন্দরে নিয়ে গেছে। এবং এই কাজটা ইরান সবসময় করে থাকে। তারা কখনো তাদের উপর একটা আঘাত বিনা উত্তরে যেতে দেয় না। আমেরিকা এটা করেছে, তারা তার পাল্টা হিসেবে একটা কিছু করবেই। সেটা আমেরিকান জাহাজ না হোক, কিন্তু অন্য কোনো জাহাজ, আন্তর্জাতিক আ ব্যবসায় নিয়োজিত যেকোনো জাহাজ তারা দখল করবে।
এবং সেটাই তারা করেছে, আগেও করেছে এবং এবারে সেটা করেছে। মানে এটা আপনি বলছিলেন যে যে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র, তো ইরানের অর্থনীতি আরো নাজুক হবে। তাহলে ইরান কতদিন এটা টিকিয়ে রাখতে পারবে? অর্থাৎ আলোচনায় না বসে আ তারা মানে এই বর্তমান অবস্থানে থাকতে পারবে? না আলোচনায় বসতে বাধ্য হবে? এখন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে ইরানের সহ্য ক্ষমতাটা কতটুকু? আম সামরিক দিক থেকে দেখা গেল যে তারা অনেক আঘাত সহ্য করতে পারে এবং সহ্য করার মাঝেও তারা পাল্টা আঘাত করতে পারে। এখন এই অর্থনৈতিক যেই আগ্রাসন যেটা হচ্ছে এখন, যে আঘাতগুলো আসছে সেটা কতটুকু তারা সহ্য করতে পারবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ইরানের জন্য এটা হচ্ছে অস্তিত্বের লড়াই। আমেরিকার জন্য এটা অস্তিত্বের লড়াই না। এমনকি ইসরায়েলের জন্য এটার অস্তিত্বের লড়াই না। এটা নেতানিয়াহু নিজেই স্বীকার করেছে যে এটা তাদের জন্য আর অস্তিত্বের লড়াই না। কিন্তু ইরানের জন্য এটা অস্তিত্বের লড়াই। কাজেই আপনি যখন আপনার অস্তিত্বের জন্য লড়াই করছেন, তখন কিন্তু আপনার সহ্য ক্ষমতা সাধারণ সময়ের চেয়ে অনেক, অনেক বেশি থাকে। কারণ আপনার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে। আপনার আর মানে যাওয়ার রাস্তা নেই। আমেরিকা চাচ্ছে সে আত্মসমর্পণ করুক। ইরানের পক্ষে সেটা করা সম্ভব না। কারণ সেটা করলে ইরানের পুরো শাসন ব্যবস্থাই ধসে পড়বে। কাজেই ইরানের যেই শাসক গোষ্ঠী তাদের জন্য এইটা এখন একটা অস্তিত্বের লড়াই। তারা আত্মসমর্পণ করতে পারবে না। ইম্পসিবল, এটা তাদের পক্ষে সম্ভব না। কাজেই মানে অর্থনৈতিক যে সংকটটা আসছে আরো, মানে যেটা ঘনীভূত হচ্ছে, কারণ অলরেডি ইরান একটা সংকটের মধ্যে ছিল। কাজেই এটা এখন আরো ঘনীভূত হচ্ছে এবং সেটার ধাক্কা গিয়ে পড়বে সাধারণ মানুষের উপর। এবং সাধারণ মানুষ এখন মানে কি করবে? তারা কি সরকারের উপর ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করে এবং একটা অভ্যুত্থান ঘটাবে? নাকি তারা মনে করবে যে এটা মানে বিদেশি আগ্রাসনের কারণে এটা হচ্ছে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে সরকারের সাথে সহযোগিতা করতে হবে। দুটোর একটা হবে। হয় তারা ঐক্যবদ্ধ হবে সরকারের সাথে, না হয় তারা সরকারকে উৎখাত করার জন্য রাস্তায় নেমে আসবে। রাস্তায় ইরানের প্রতিদিন, প্রতি রাত আপনার হাজার, হাজার মানুষ বিভিন্ন শহরে নেমে আসছে ঠিকই, কিন্তু তারা নেমে আসছে সরকারের সমর্থনে। সরকারের পক্ষে, সরকারের সমর্থনে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। অর্থাৎ এখনো সরকার বিরোধী কোনো বিক্ষোভ বা সেরকম কিছু ভাঙচুর বা এরকম কিছু ইরানে হচ্ছে না। এবং অনেকে এখন ধারণা এমন করছেন যে যতক্ষণ এই যুদ্ধ চলতে থাকবে, ততক্ষণ এই ইরানের এই বিরোধীরা রাস্তায় নামবে না। কিন্তু এই অচলাবস্থার মধ্যেও আ দেখলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানি রাষ্ট্রদূতকে দূতের সাথে কথা বলেছেন। আ মানে আলোচনার আ ক্ষেত্র তৈরি করা যায় কিনা। এখন যদি আমরা ধরে নেই যে আলোচনাটা হবে, আজ হোক ২ দিন পর হোক, আলোচনার গতি প্রকৃতি কি হতে পারে? আগের ১০ দফার ভিত্তিতে বা যুক্তরাষ্ট্রের ১৫ দফার ভিত্তিতে, না নতুন কোনো প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে? না মানে দফা যাই হোক, ১৫-১০ এগুলা যাই হোক, মূল কয়েকটা জিনিস আটকে আছে। এই বিষয়গুলোর থেকে আপনি বেরোতে পারবেন না। কারণ আমেরিকা যেটা চাচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি টোটালি ধ্বংস করতে, টোটালি বন্ধ করে দিতে, সেটা ইরান রাজি হতে চাচ্ছে না। কারণ এটা তার সার্বভৌমত্বের ব্যাপার। সে কি করবে না করবে, পারমাণবিক শক্তি কতটুকু থাকবে তার। সে বলছে যে সে অস্ত্র তৈরি করবে না। এবং যাতে অস্ত্র তৈরি না করে সেজন্য যেসব গ্যারান্টি দেওয়া দরকার সেই গ্যারান্টি সে দিতে রাজি। কিন্তু আমেরিকা সেটাতে সন্তুষ্ট না। কাজেই ওইখানে সমঝোতা কি করে হবে সেটা নিয়ে এখনো মানে আন্তর্জাতিক মহলে সবাই মাথার চুল ছিঁড়ছে। কারণ তারা পথ খুঁজে পাচ্ছে না। অন্যদিকে ইরানের যে দাবি যে হরমুজ প্রণালীতে তার নিয়ন্ত্রণ একদম থাকবে। এটা এখন তার মানে এটা তার জলসীমা। কাজেই সে এটা নিয়ন্ত্রণ রাখবে। এইটা আমেরিকা অ্যাকসেপ্ট করতে পারছে না। শুধু আমেরিকা না, আমেরিকা অ্যাকসেপ্ট করছে না কারণ অন্যান্য আরব দেশ যেগুলো আছে পারস্য উপসাগরে, তারা চাচ্ছে না যে ইরান হরমুজ প্রণালীর উপর এই ধরনের কোনো কর্তৃত্ব বজায় রাখুক। তারা চাচ্ছে এই হরমুজ প্রণালীর কর্তৃত্ব ইরানের হাত থেকে নিয়ে নিতে। কাজেই এখানে হচ্ছে কিন্তু ইরান সেটাতে রাজি হবে না। কাজেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, পারমাণবিক কর্মসূচি কতটুকু থাকবে, কতটুকু থাকবে না সেটা নিয়ে বিরোধ। এই দুটো হচ্ছে এখন একটা ক্রিটিক্যাল বিষয়। এর মধ্যে আছে ইরানের ক্ষতিপূরণের দাবি। কারণ তার হাজার, হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে এই যুদ্ধে। তো সেটা সে পুষিয়ে নেওয়ার জন্য ক্ষতিপূরণ চাইছে। এটা কে দিবে? কেউ দিতে চাইবে না। কারণ যে দিতে চাইবে সেই স্বীকার করবে যে যুদ্ধে সে হেরে গেছে। কারণ যুদ্ধে বিজয়ী রাষ্ট্র কখনো কাউকে ক্ষতিপূরণ দেয় না। বরঞ্চ মানে সে ক্ষতিপূরণ পায়। কাজেই সেটা আরেকটা জিনিস থাকবে। আবার যুক্তরাষ্ট্র চাচ্ছে যাতে ইরান
অন্যান্য যেই সামরিক গোষ্ঠী আছে ওই অঞ্চলে, হিজবুল্লাহ লেবাননে, তারপরে ইরাকে আছে পপুলার মোবিলাইজেশন ফ্রন্ট পিএমএফ গুলো, আর গাজায় হামাস, এদের প্রতি সমর্থন এবং ইয়েমেনে হুতি বিশেষ করে এদের প্রতি আর্থিক এবং সামরিক সমর্থন যাতে বন্ধ করে ইরান। কিন্তু ইরান সেটা করতে রাজি না, কারণ এরা ইরানের খুবই ঘনিষ্ঠ মিত্র এবং মিত্রদেরকে সে বিসর্জন দিতে চায় না এবং দিবেও না। কাজেই এই বিষয়গুলো আগেও ছিল জটিলতার মধ্যে এবং এখনো রয়ে গেছে। এই জট না খোলা পর্যন্ত তো কোনো শান্তি চুক্তি হবে না। তো কাউকে না কাউকে কোনো না কোনো জায়গায় ছাড় দিতে হবে। এখন আমেরিকা মনে করছে যে এই অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইরানকে সে বাধ্য করবে এই পারমাণবিক ইস্যুতে ছাড় দিতে। অন্তত একটা ইস্যুতে যদি ছাড় দেয়, এই পারমাণবিক ইস্যুতে, তাহলে ডোনাল্ড ট্রাম্প বলতে পারবে যে এই দেখো আমি মানে একটা জয় নিয়ে আসছি, মানে ইরানের পারমাণবিক কর্মসূচি আমি ফাইনালি একেবারে বন্ধ করে দিয়েছি। তো এই জয়টা ট্রাম্পের দরকার, কিন্তু এখানেও ইরানের অস্তিত্বের প্রশ্ন আছে, তার সার্বভৌমত্বের প্রশ্ন আছে, কাজে সেখানে ইরান ছাড় দিতে রাজি না। কিন্তু এইখানেই একটা সমঝোতা হতেই হবে, না হলে তো এই জট খুলবে না। কিন্তু এই যে সেখানে কি তৃতীয় কোনো দেশ বা শক্তি মধ্যস্থতা না, মানে তার অংশীদারিত্ব থাকতে পারে কিনা? যেমন ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের যে পারমাণবিক সম্ভার ছিল, আর সেটি সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এর তদারকির দায়িত্ব বা এটি যুক্তরাষ্ট্রের হেফাজতে চলে যায়, মানে এবং রাশিয়াও সেটা রাজি হয়। এখানে এরকম কোনো তৃতীয় দেশের কাছে, মানে ইরান তো চাইবে না কোনোভাবে এই তাদের ইউরেনিয়াম সম্ভার যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে, তৃতীয় কোনো দেশের হাতে তুলে দিতে পারে কিনা যে তাদের হেফাজতে থাকলো? হ্যাঁ, এটা কিন্তু রাশিয়ার একটা প্রস্তাব অনেকদিন ধরেই আছে যে ইরানের হাতে যেসব এনরিচড ইউরেনিয়াম আছে সেটা রাশিয়ার কাছে দেওয়া হোক, রাশিয়া সেটার দেখভাল করবে, তদারকি করবে। কিন্তু আমেরিকা চাচ্ছে যে সেগুলো তাকে দেওয়া হোক এবং আর যেন কোনো ইউরেনিয়াম তারা এনরিচ না করে। কিন্তু ইরান বলছে যে যেগুলা অলরেডি এনরিচ করা আছে, যে 450 কেজি ইউরেনিয়াম, সেগুলো তারা ক্রমশ ডাইলিউট করবে, অর্থাৎ সেগুলার মানে শক্তি কমিয়ে আনবে এবং এগুলাকে মানে এমনভাবে করবে যাতে এগুলো কখনোই আপনার অস্ত্র তৈরিতে ব্যবহার করা না যায়, কিন্তু তারা এটা নিজেদের দেশেই রাখবে। আমেরিকা সেটাতে রাজি না। আর ইরান আরো চাইছে যে তাদের এনরিচ করার যেই মানে ক্ষমতা বা যে অধিকার সেটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। আমেরিকা সেটাতে রাজি হচ্ছে না। আমেরিকা চাচ্ছে যে ইরান যাতে ইরানের সর্বশেষ যে 3 দফা দাবি বা প্রস্তাব, তাতে কিন্তু এটা ছিল যে তাদের কর্মসূচির উপর যুক্তরাষ্ট্র নাক গলাতে পারবে না, বা তারা বলতে পারবে না যে এটা তোমার তো করতে পারবে না। এটা তো যৌক্তিক দাবি, কিন্তু সেটা যুক্তরাষ্ট্র কিভাবে নেবে সেটা প্রশ্ন। তবে ইউক্রেনের ব্যাপারে একটা জিনিস আমি বলে রাখি যে ইউক্রেনের যেই পারমাণবিক অস্ত্র ছিল, সেই পারমাণবিক অস্ত্রগুলো ঠিক ইউক্রেনের ছিল না, কারণ ইউক্রেন বলে কোনো দেশই ছিল না যখন পারমাণবিক অস্ত্রগুলো ওখানে মোতায়েন করা হয়, সেটা ছিল সোভিয়েত ইউনিয়ন। আর সোভিয়েত ইউনিয়নের সাকসেসর দেশ ছিল রাশিয়া। কাজেই ইউক্রেনের যেই পারমাণবিক অস্ত্র, রাশিয়ার কথা হচ্ছে যে এগুলা ইউক্রেনের না, এগুলা রাশিয়ার, কারণ রাশিয়া হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সাকসেসর স্টেট। সো যত পারমাণবিক অস্ত্র ছিল সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন দেশে মোতায়েন করা ছিল, সেগুলো রাশিয়ার সম্পত্তি। ইউক্রেন এখন দাবি করে যে আমি আমার পারমাণবিক অস্ত্র তুলে দিলাম নিরাপত্তার বিনিময়ে। কি নিরাপত্তা পেলাম? কিন্তু পারমাণবিক অস্ত্র তো তার না। যাই হোক, এটা একটা অন্য বিষয়। কিন্তু ইরানের বিষয়, হ্যাঁ, ইরানের ব্যাপারটা হচ্ছে যে ইরানে যা আছে সেটার উপর তো অন্য দেশের কোনো ভূমিকা নেই, সবই তার। সে তো অন্য কোনো আর ইরান তো বলেছে যে তারা অস্ত্র তৈরি করছে না, সুতরাং এই এক ধরনের নিশ্চয়তা দিচ্ছে। এমনকি 2015 সালে যখন একটা চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী ইরান মানে গ্যারান্টি দেয় যে তারা কোনো অস্ত্র তৈরি করবে না এবং তাদের প্রতিটি পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু সংস্থা যে আইইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি যেটা আছে,
তারা মানে নিয়মিত সেইসব প্রতিটা স্থাপনায় তদারকি করত এবং ভিজিটে যেত এবং তাদের সেই প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। কাজেই ইরানের পরমাণু কর্মসূচি সবসময় একটা আন্তর্জাতিক নজরদারির মধ্যে ছিল ২০১৫ সালের চুক্তি অনুযায়ী। তো ইরান বলছে যে আমার পরমাণু আমি কি করছি না করছি মানে আমি মানে ইউরেনিয়াম কতটুকু এনরিচ করছি না করছি এটাতে আমি কি করছি সবই নজরদারির মধ্যে থাকতে পারে, আন্তর্জাতিক নজরদারি। এখানে সে কোনো বাধা দিবে না, কোনো লুকোচুরি নেই। কিন্তু তারপরেও আমেরিকা চাচ্ছে না, কারণ ডোনাল্ড ট্রাম্পের এই একটা বিজয় তার খুবই দরকার, যে আমি ইরানের পরমাণু কর্মসূচি থামিয়ে দিয়েছি, একদম শেষ করে দিয়েছি। এই বিজয়টা তার দরকার। এখন ইরান এই বিজয়টা দিতে পারবে না তাকে, বা দিতে চায় না, তার পক্ষে অসম্ভব। তাহলে সমাধান কি? সমাধান যুক্তরাষ্ট্র কি ইরানের দাবি মেনে নেবে? ইরানের দাবি মেনে নেবে? এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা দাবি মানাতে হলে তাকে দীর্ঘমেয়াদে সেই অঞ্চলের আপনার যে ব্যাপক সেনা সমাবেশ করছে আমেরিকা, এই মুহূর্তে বোধহয় ৩ টি সাগরে, আরব সাগর, লোহিত সাগর এবং ভূমধ্য সাগর, এখানে আমেরিকার ৩ টা বিমানবাহী যুদ্ধজাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে এবং তাদের সাথে ৩৫ টা অন্যান্য যুদ্ধজাহাজ আছে। আর আরো অনেক সাপোর্ট আছে, আ নৌযান আছে। আর ওখানে আপনার টোটাল বোধহয় ৫০,০০০ এর বেশি সৈন্য তারা সমাবেশ করেছে। কাজেই এটাও একটা কিন্তু হুমকি ইরানের জন্য। এবং ইরানের এক সংসদ সদস্য, যিনি ইসলামাবাদে গিয়েছিলেন এই গতবারের আলোচনায় অংশ নিতে, তিনি গতকাল একটা বার্তায় বলেছেন যে তাদের আশঙ্কা হচ্ছে যে এই যুদ্ধবিরতির আড়ালে আমেরিকা সৈন্য সমাবেশ করছে এবং তাদের মানে আল্টিমেট গোল হচ্ছে ইরানকে আক্রমণ করা। এবং আক্রমণে অ্যাকচুয়ালি মানে স্থল আক্রমণও, শুধু আকাশ থেকে না, স্থল পথেও এবং জলপথেও আক্রমণ করা। তো এখন এটা, এবং তারা বলছে যে ইরান এই আক্রমণের জন্য এখন প্রস্তুত। তো সেটাও কিন্তু একটা আশঙ্কা আছে যে এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে, না কোনো এক সময় আমেরিকা ডিসাইড করবে যে আর এটাতে কিছু হচ্ছে না, আমার হাতে অত সময় নেই, আমি ৩ মাস ধরে এখানে অবরোধ দিয়ে বসে থাকতে পারবো না। আমাকে একটা দফা-রফা করতেই হবে এবং দফা-রফা করার একটাই রাস্তা, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীটাকে দখল করা, ইরানের যে অংশ আছে, এবং সেটার জন্য তাকে ওখানে সৈন্য নামাতেই হবে। ওখানে ওই দেশটাকে মানে ইনভেট করতেই হবে। তো সেটাই যদি হয় তাহলে তো আপনার এই যে এত আলোচনা, এত কথাবার্তা সবকিছু সবকিছু উল্টে যাবে। কারণ ইরানও একটা পাল্টা হামলা করবে এবং সেটা করবে ওই অঞ্চলের প্রতিটা দেশের উপর। আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন সব দেশ সাফার করবে এটার জন্য। কিন্তু এর মধ্যে খবর দেখলাম যে যুক্তরাষ্ট্রের যে অস্ত্র সম্ভার, বিশেষ করে ক্ষেপণাস্ত্র, সেটা মজুত অনেক কমে গেছে। হ্যাঁ, এগুলো বলা হয়। কিন্তু মজুদ কমলেও তারা যে একেবারে ইরানের উপর আক্রমণ চালাতে পারবে না এই পর্যায়ে যায়নি। মজুদ কমে গেছে, কারণ তাদের মজুদ আগেও খুব বেশি ছিল না। কিছু, কিছু ক্ষেপণাস্ত্র, এবং তারা ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই ইরানের সাথে এই যুদ্ধে। তো তাদের হিসাব হচ্ছে যে মজুদ কমেছে মানেটা কি? ইরানের সাথে যুদ্ধের জন্য মজুদ কমেনি। কিন্তু যদি অন্য কোনো জায়গায় প্রয়োজন হয়, তখন একটা টানাপোড়েন শুরু হয়ে যাবে। কিন্তু অন্য সব জায়গা যদি ঠান্ডা থাকে, যে কারণে তারা ধরুন অন্যান্য দেশে যেই সব কিছু ক্ষেপণাস্ত্র মোতায়েন করা ছিল, সাউথ কোরিয়ায় আপনার ওই একটা বিমান বিধ্বংসী এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা ছিল, সেটাকে তারা নিয়ে এসছে। নিয়ে এসে আপনার জর্ডানে বা সৌদি আরবে মোতায়েন করেছে। কারণ তাদের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিল বেশ, এগুলো ফুরিয়ে গেছিল। কাজেই হ্যাঁ, একটা টানাপোড়েন আছে ওখানে। কিন্তু তার মানে এই না যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারবে না। ২য় দফার যুদ্ধ চালাতে পারবে না। এর মধ্যে আপনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের যে শীর্ষ নেতৃত্ব, সেটা ডেমোক্রেট এবং রিপাবলিকান। রিপাবলিকান তো করবেন না, ডেমোক্রেটিক দলেরও যে সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টন, বিল ক্লিন্টন অথবা ওবামা, এরা কেউ সরাসরি প্রতিবাদ করেনি বা সরাসরি যুদ্ধের বিরোধিতা করেনি। কিন্তু আমরা দেখলাম যে কমলা হ্যারিস, তার একটি বিবৃতি দেখলাম যে এর বিরুদ্ধে বেশ কঠোর ভাষায়, যে এটা যুক্তরাষ্ট্রের কোনোভাবেই এই যুদ্ধ সমর্থন করে না, বা এটা ডোনাল্ড ট্রাম্পের তার
মস্তিষ্কজাত, মানে তার উন্মাদনা, এর সাথে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমি দেখলাম এটা কমলা হ্যারিস গতকাল বা তার আগের দিন এটা এই বক্তব্যটা করেছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে এই যুদ্ধে আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ট্রাম্পকে টেনে নিয়ে গেছেন এই যুদ্ধে এবং এটা আমেরিকার যুদ্ধ না। কিন্তু সমস্যা হচ্ছে কি, কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তিনি ডেমোক্রেটিক পার্টিতে সেরকম কোনো তার শক্ত অবস্থান নেই। মানে অতটা প্রভাব বিস্তার করেন না। হ্যাঁ, না, তার কথা মানুষ শোনে না। এবং যে কারণে তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনে হেরেছিলেন। যে ডোনাল্ড ট্রাম্পকে হারানো কত সহজ সবাই বলতো, যে কেউ তাকে হারাতে পারে, কিন্তু কমলা হ্যারিস হারাতে পারেননি। কাজেই কমলা হ্যারিসের কিন্তু সেরকম কোনো ওজন নেই ডেমোক্রেটিক পার্টিতে বা যুক্তরাষ্ট্রের মানে রাজনৈতিক যেই প্রাণকেন্দ্র ওয়াশিংটন সেখানে। তো তিনি বলতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওবামা, ক্লিনটন এদের ওজন আছে পার্টির ভেতরে। এদের কথা মানুষ শোনে এবং আম কংগ্রেসে যারা আছেন ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দ তারাও ওবামার কথা শোনেন, ক্লিনটনের কথা শোনেন। সো এই ওবামা এবং ক্লিনটন যতক্ষণ না বিশেষ করে ইসরায়েলের সম্পর্কে এনারা তেমন কোনো বক্তব্য দেন না। বরঞ্চ ফিলিস্তিনিদেরই দোষ দেন। ক্লিনটন তো বারবার বলেন যে ইসরায়েল রাজি ছিল ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য এত মানে সবকিছু ছেড়ে দিত, কিন্তু ফিলিস্তিনিরা রাজি হয়নি। তো উনি দোষ দেন ফিলিস্তিনিদের এই পরিস্থিতির জন্য, ইসরায়েলকে না। কাজেই মানে এই ধরনের নেতা বিশেষ করে যারা কংগ্রেসে আছেন, কংগ্রেসের যেসব নেতা আছেন, তারা যতক্ষণ না আম ইসরায়েলের বিরুদ্ধে একটা অবস্থান নিচ্ছে ততদিন কিন্তু এই পরিস্থিতি চলতে থাকবে। যদিও ডেমোক্রেটিক পার্টি চেষ্টা করছে, প্রতি মাসেই একবার করে চেষ্টা করে একটা প্রস্তাব পাস করতে সেনেটে, যেটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা খর্ব করবে। বিশেষ করে এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা খর্ব করার একটা চেষ্টা তারা করে আসছে। কিন্তু এই পর্যন্ত বোধহয় তারা ৪ বার এই প্রস্তাবটা পাস করানোর চেষ্টা করেছে, কিন্তু ৪ বারই এই প্রস্তাবটা মানে পরাজিত হয়েছে সেনেটে এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভেও। কাজেই আ রিপাবলিকান দল এখনো প্রেসিডেন্টের পেছনে আছে। তাকে ঘিরে তারা ঐক্যবদ্ধ। কিন্তু ডেমোক্র্যাটরা একা এটা পারবে না। তাদেরকে কিছু মানে রিপাবলিকান বিদ্রোহী তাদের দরকার। কিন্তু এই বিদ্রোহটা এখনো হচ্ছে না রিপাবলিকান দলের ভেতরে। এই যুদ্ধের কারণে তো যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বেড়েছে, অর্থনৈতিকভাবে একটা বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। তাতে সাধারণ মানুষের মধ্যে কি আগে যে ট্রাম্পের উপর যে সমর্থন ছিল সেটা কমছে? খুবই কমেছে। ট্রাম্পের সমর্থন এখন বোধহয় আম আমি লেটেস্ট হিসাবটা দেখিনি। মানে কিন্তু কারণ এই জরিপ আ স স সর্ব স মানে সবসময় করা হয়। প্রতি সপ্তাহে একটা করে জরিপ তারা দেখে যে প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল রেটিং মানে গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে তার, বিশেষ করে তার অর্থনৈতিক, তার পররাষ্ট্রনীতি এগুলাকে ভাগ করে দেখানো হয়। এবং অর্থনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্পের যেই আ পপুলারিটি বা যেটা ছিল বিশেষ করে মূল্যস্ফীতি মূল্যস্ফীতি ছিল গত নির্বাচনে ট্রাম্পের সবচেয়ে বড় হাতিয়ার। যে ডেমোক্র্যাটদের আমলে আমেরিকার মূল্যস্ফীতি বেড়ে গেছে এবং আমেরিকান সাধারণ জনগণ নাভিশ্বাস উঠছে তাদের দৈনন্দিন খরচ মেটাতে। এখন দেখা যাচ্ছে যে এই মূল্যস্ফীতি নিয়েই আমেরিকান জনগণের সবচেয়ে বেশি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ট্রাম্পের প্রশাসনের উপর। কাজেই ট্রাম্প কিন্তু একটা বড় বিপদে আছেন, রাজনৈতিক বিপদ। যে কারণে তিনি এই যুদ্ধ থেকে বের হতে চান। কিন্তু বের হতে পারছেন না, কারণ কিছু নিয়ে বের হতে হবে। খালি হাতে তিনি বের হতে পারবেন না। কাজেই তিনি একটা উভয় সংকটের মধ্যে আছেন। ট্রাম্প শুধু নিজে বিপদে আছে তাই নয়, গোটা বিশ্বকেই বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই বিপদ থেকে কিভাবে উত্তরণ ঘটবে আমরা অপেক্ষা করি এবং আশা করি যে দ্বিতীয় দফা আলোচনায় একটা সন্তোষজনক এবং উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে। সাবির মোস্তফা, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।